একদিন যাবৎ কলম ধরার সময় পাইনি। আগের রহস্যের সন্ধান নিয়ে লেখা তো দূর, তার আগেরটাই এখনো বাকি পড়ে আছে। বহুদিন ধরে কাগজ আর কলমের সাথে সম্পর্কটা কেমন বিচ্ছিন্ন হয়ে এসেছে। তার অবশ্যই একটা যথোপযুক্ত কারণ আছে, আর সেই কারণটা যেমন আশ্চর্যের তেমনই ভয়ানক। তার অবশ্যই একটা যথোপযুক্ত কারণ আছে, আর সেই কারণটা যেমন আশ্চর্যের তেমনই ভয়ানক। আগের বার সহজ একটা কেস একটা মাত্র মানুষের জন্য কিভাবে কঠিন হয়ে গেছিল তা পাঠকগণ জানেন। তা নিয়ে আলাদা করে বর্ণনা করার সময় আর পাঠকদের ধৈর্য, এই দুয়েরই চূড়ান্ত অবমাননা করা শামিল। তবুও যেটুকু বলা দরকার সেটুকুই বলবো। আগের কেসের প্রধান সত্যসন্ধানী ছিল সত্যবতী। অবশ্যই তা সত্যবতীর মতে, তবুও আমার বা ব্যোমকেশের এই নিয়ে কোনো প্রতিবাদ নেই। তারই পুরস্কার অথবা প্রাপ্যস্বরূপ আমাদের তার দুদিন পরেই যাওয়া হয়েছিল ভিক্টোরিয়া ঘুরতে। পাথরও কথা বলে, এই কথাটা অনেক আগেই শুনেছিলাম। তবে যতবারই ভিক্টোরিয়ায় ঘুরতে এসেছি ততবারই সেই কথাটা আমার মনে হয়েছে। এমনিতে আমি ব্রিটিশ আনুগত্য কিংবা তাদের শাসনের পক্ষপাতী কখনোই ছিলাম না। তবুও এই কিছু কিছু ক্ষেত্রে তারা যে সমস্ত নিদর্শন আমাদের দেশে রেখে গেছে তা সত্যিই অতুলনীয় আর অবিশ্বাস্য সুন্দর। তবে এ কথা ব্যোমকেশকে বললে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলবে, যত সব ভোগস চিন্তা ভাবনা। আরে আমাদের দেশের প্রতিভা তো মাথা তুলে দাঁড়াতেই পারে না। সব কিছুর মাঝে তোমরা যেভাবে রাজনীতি ঢুকিয়ে দাও, মনে হয় এ দেশে ওটা ছাড়া আর কিছুই নেই। তাই এই নিয়ে তাকে কিছু না বলে সৌন্দর্য আহরণ করলাম প্রাণপণে। ভিক্টোরিয়ার পাশের লেকের ধারে বসে যখন অতুল কীর্তি এই সাদা রঙের মর্মর স্থাপত্য দেখি, তখন যেন মনে হয় ইংল্যান্ডের কোনো এক প্রাসাদের কাছে এসে পড়েছি। এক্ষুনি হল্ট শব্দে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, আর তাদের মাঝখান দিয়ে ঘোড়ার গাড়িতে শব্দ তুলে যাবেন স্বয়ং মহারানী ভিক্টোরিয়া। অজিত, অজিত! ব্যোমকেশের ডাকে আমার ঘোরটা কাটল। দেখি সবুজ ঘাসের বাগানে আমি বসে আছি, সত্যবতী একটু দূরে দাঁড়িয়ে, আর ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে। কি হে অজিত, কি ভাবছিলে? অত রানী ভিক্টোরিয়াকে দেখতে পাচ্ছিলে নাকি?